لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও শহর ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দরদাম করে পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির নাম শমশেদ হোসেন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়, তথ্য পুলিশের। এবং ধোঁয়াশা কাটছে না টঙ্গীর ফয়েল কারখানার আগুনের সূত্রপাত নিয়ে। পরস্পরকে দুষছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আরাফাতের প্রান্তরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। জোহরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যা হজের ফরজ কাজ। এরপর প্রায় 8 কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ শেষে 10 জিলহজ সোমবার ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনির মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন মুসল্লিরা। মিনায় ফজরের নামাজ আদায় শেষে রোববার প্রায় 14 কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশ্যে মুসল্লিরা রওনা হন। ধীরে ধীরে আরাফাত প্রান্তরে জড়ো হতে থাকেন লাখ লাখ মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। আল্লাহর কাছে পাপ মুক্তির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে থেকে ইবাদত করবেন। হজের সারাদিন আরাফাতে অবস্থান করা ফরজ। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। 35 বছর ধরে খুতবা দিয়ে আসা গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজের পরিবর্তে এবার খুতবা দেবেন গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ডক্টর সালেহিন হুমায়দ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করবেন এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ শেষে মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে মিনা থেকে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফ তাওয়াফ সেরে মিনায় ফিরে আসবেন তারা। আর এভাবেই সম্পন্ন হবে হজের সকল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছেন সরকারি ও বেসরকারি মিলিয়ে 1 লাখেরও বেশি মুসল্লি। তাদের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করছে বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম ও মক্কার বাংলাদেশ হজ অফিস। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবার ঈদে ঘরমুখো মানুষের খবর। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর তাই শেষ সময়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই দেখা যায় ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় অনেক বেশি। তবে সড়কপথে যানজট ও বাড়তি ভাড়া আর ট্রেন ও লঞ্চ সঠিক সময়ে না ছাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা অনেক আনন্দিত। যত ঝক্কিই হোক যেতে হবে বাড়ি, প্রিয়জন যে অপেক্ষায়। আর তাই তো নগরের যান্ত্রিকতা পেছনে ফেলে পল্লীপানে ছুটে চলা। রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বলে দিচ্ছে কতটা উৎকণ্ঠায় তারা। আন্তনগর ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে গেলেও দূরপাল্লার ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা বিলম্বে। 7-8 বছর পর যাচ্ছি,
দাদু বাড়িতে। আর গাড়িতে তো একটু ভিড় হবেই, তাও মজা। নিজে জান কোরবানি করে দিব, তাও কোরবানিটা গ্রামে গিয়ে করতে হবে সবার সাথে। অপেক্ষার চাইতে বড় প্রশান্তি হলো বাড়িতে যাওয়াটা। বারাবত এক্সপ্রেস ট্রেনটা এয়ারপোর্ট স্টেশনে ভ্যাকাম ড্যাশের কারণে, সুন্দরবন ট্রেনের ভ্যাকাম ড্যাশের কারণে লাইন ব্লক হয়ে যায়, যেই কারণে বিমানবন্দর থেকে ঢাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এখন আর সমস্যা নেই, তা আশা করি সমস্যাটা থেকে আমরা বিকেলের ট্রেনগুলি মোটামুটি যথাসময়ে ছাড়তে পারবো। সড়কপথের যাত্রীরা রেলপথের তুলনায় রয়েছেন বেশি ভোগান্তিতে। ঢাকা থেকে যে বাসটি সময় মতো ছাড়ার কথা তা নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছতে না পারায় দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা আমরা বাস স্ট্যান্ডে বাচ্চা নিয়ে অপেক্ষা করতেছি। ভাড়া হওয়া হচ্ছে 200 টাকা, সেই জায়গায় সে যাত্রীদের কাছ থেকে 500 টাকা করে, ইভেন 800 টাকা করে ভাড়া নিচ্ছে। দাদু সবাইকে দেখবো, চাচা চাচিকে দেখবো, অনেক ভালো লাগবে তাদের সাথে ঈদটা কাটাতে পারলে। অন্যদিকে রোববার সকাল থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। রোববার 100-র বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে সঠিক সময়ে লঞ্চ না ছাড়ায় কিছুটা ক্ষোভ থাকলেও স্বজনের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় তা মুছে যায়। আর কি সবাই মিলে একসাথে হওয়া, পাশাপাশি মানে অনেকের সাথে দেখা হয় না, ছোটবেলার বান্ধবীদের দিয়ে এদের সাথে দেখা হয়। কষ্ট তো একটু হবে, কিন্তু মজাও তো হবে একসাথে গেলে। অধিকাংশ এরই মধ্যে ঢাকা ছেড়ে যাওয়ায় আগামীকাল থেকে যাত্রী চাপ কিছুটা কমবে বলে জানান পরিবহন কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং সদরঘাটে আছেন জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই চলে যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ। ফাহমিদা, ঈদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের যে বাঙালির স্বাভাবিকভাবেই যে আবেগ, যে নিরন্তর প্রচেষ্টা, সেই প্রচেষ্টার খবর কিন্তু আমরা সকাল থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এখনো কিন্তু আমরা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছি। এখানে আসলে অসংখ্য মানুষ সকাল থেকে, অর্থাৎ ভোর হওয়ার পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড় জমিয়েছেন এবং আমরা দেখেছি যে সকাল 8টার পর থেকে এখানে বিভিন্ন রুটের প্রায় আমরা যেমনটা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে তিনি বলছেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 60টিরও বেশি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে এবং আজকে তারা বলছেন যে সর্বমোট 130টি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে বলে আশা করছেন এবং 130টি লঞ্চ কিন্তু ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এবং আপনি দেখছেন যে আসলে ফাহমিদা, যে মানুষের কিভাবে যে যেভাবে পেরেছেন, এই যে লঞ্চের ছাদে ওঠা কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এবং এটা নিষিদ্ধ, বেআইনি, কিন্তু তারপরেও মানুষের যে পরিবার পরিজনের সঙ্গে এই সময়টুকু কাটানো, তার জন্য কিন্তু তারা জীবনের বলা চলে যে কিছুটা ঝুঁকি নিয়েই কিন্তু এই ছাদে অবস্থান করছেন এবং ছাদে উঠে এই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও কিন্তু মাইকে বরাবরই ঘোষণা করা হচ্ছে যে জীবনের ঝুঁকি নেবেন না এবং এই লঞ্চের ছাদে না ওঠার জন্য কিন্তু নিষেধ করা হয়েছে। তো এছাড়া হচ্ছে এই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন যে আজ রাত 12:30 পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তারা লঞ্চ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং 12:30টার পরে আসলে যাত্রীদের উপর বিবেচনা করে তারা লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেবেন আসলে প্রয়োজন রয়েছে কিনা। তো ফাহমিদা, মানুষের যেই ঘরমুখী মানুষের যাত্রা চলছে এবং আজ রাত অবধি এই যাত্রা চলবে। আপাতত এই সদরঘাট থেকে ছিল ঘরমুখী মানুষের খবর আমার হাতে। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, তার কাছে একটু জানতে চাইব সেখানে আসলে কি অবস্থা ঘরমুখী মানুষের। রাশেদ। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। জুনায়েদ, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু ঈদে যে ঘরমুখী মানুষ গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য যে যাওয়ার যে প্রচেষ্টা গত 2 দিন থেকে যে অব্যাহত প্রচেষ্টা ছিল সেটি কিন্তু আজও রয়েছে। গত 2 দিনে যাত্রী চাপ যেমন ছিল আজ কিন্তু তার ব্যতিক্রম নয়। যদিও গত 2 দিনে অধিকাংশ লোকই ঢাকা ছেড়েছে, আমরা যতদূর এখানে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে আজ যারা যাচ্ছে অধিকাংশ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন, যারা আজ অথবা গতকাল ছুটি পেয়েছিলেন তারাই কিন্তু আজ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, যেখানে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন। আর আমি সকাল থেকে বিভিন্ন রাজধানীর বাস স্টেশনগুলোতে ঘুরে ঘুরে যেটা দেখতে পেয়েছি, যাত্রী চাপ কিন্তু গত 2 দিনের বা অন্যান্য দিনের থেকে কোনো অংশে কম নয়। আর এর কারণ হিসেবে আমরা যতটা জানতে পেরেছি এখানে কাউন্টার থেকে যারা কর্মরতরা জানিয়েছেন, বাস সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বিভিন্ন রুটে কয়েকটি রুটে কয়েকদিন ধরে যে বাড়তি চাপ, বাসের যা বাড়তি চাপ, একই সাথে হচ্ছে পশু বোঝাই ট্রাকের চাপের কারণে সড়কগুলো কিন্তু মোটামুটি ধীর গতিতে যানবাহন চলাচল করছে। আর এ কারণেই এই যে বাসগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তারা কিন্তু আর বাসগুলো ফিরে আসতে পারছে না, আসতে সময় ক্ষেপণ হচ্ছে। আর এই কারণে
কারণেই কিন্তু তাদেরকে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। টিকিট কেটেও কিন্তু আপনারা এখন হয়তো দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ মহাখালী বাস স্টেশনে এখানে অপেক্ষা করছে কখন বাস আসবেন, তারা বাসে চড়ে তাদের গন্তব্যস্থানে যাবেন। এই অপেক্ষা কিন্তু সেই সকাল থেকেই রয়েছে, এখনো অব্যাহত আছে। আর আমি একটা জিনিস বলতে চাই, এখানে সকাল 11টার দিকে মহাখালী বাস স্টেশন পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এসে এখানে যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এখানকার পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তিনি এখানে দুর্নীতি কিংবা টিকিট কাটা থেকে শুরু করে যে কোনো ধরনের ভোগান্তি রোধে সবাইকে যারা কর্তব্যরত রয়েছেন তাদেরকে কিন্তু সজাগ দৃষ্টি রাখার কথা তিনি জানিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গতকাল দুপুর থেকে যে একটি সংকট সৃষ্টি হয়েছিল, যে সংকটের কারণে বাসগুলো কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারেনি, যাত্রী চাপ ছিল, একই সাথে পশু বোঝাই ট্রাকের কারণে যে বাসের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু গতকাল দুপুর থেকেই কেটে গেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এবং তিনি এই যে সংকট বা এই যে সমস্যা বা ভোগান্তি, এর জন্য কিন্তু জনগণের কাছে যারা ভোগান্তিতে পড়েছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। এবং তিনি দাবি করেছেন এখন আর এই সমস্যা নেই, মানুষ এখন যারা যাচ্ছেন তারা কিন্তু ভালোভাবে যাচ্ছেন বলে দাবি করেছেন মন্ত্রী। আর এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর বাস যাত্রীদের। আর এখন চলে যাচ্ছি স্টুডিওতে মৌটুসি। দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে রাশেদ বাপ্পি এবং সদরঘাট থেকে জুনায়েদ আল হাবিব আমাদেরকে জানাচ্ছিলেন ঈদের ঘরমুখ মানুষের বাড়ি ফেরার খবর। রুদ্র, আমরা এতক্ষণ দেখছিলাম যে ঈদের ঘরমুখ মানুষের যে আসলে একটা চাপ, সেই চাপের একটা বিষয় কিন্তু আমাদের সহকর্মীরা বলছিলেন যে সদরঘাটে যেরকম চাপ আছে, বাসের ক্ষেত্রেও কিন্তু সেরকম প্রতি বছরের মতো আমরা এবারও দেখলাম যে আসলে মহাসড়কগুলোতে সবসময় জ্যাম থাকে এবং নগরের জ্যামটা কমলেও যে যারা বাড়ি ফিরছেন ঈদ আনন্দকে উপলক্ষ প্রিয়জনের কাছে। তো এবার আমরা চলে যাব যানজটের খবর জানতে, আমাদের সহকর্মী আছেন শাতিলা শারমিন, তার কাছে। চন্দ্রামোড়ে দাঁড়িয়ে সবশেষ যে খবরটি জানাতে চাই সেটি হচ্ছে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত এই পুরো যে রোডটি আছে এই রোডটিকে কিন্তু একমুখী সড়ক হিসেবে ঘোষণা করেছে। কারণ এই যে যানজট এবং যে দীর্ঘ যে যাত্রা, এই যাত্রার যে দুর্ভোগ, এই দুর্ভোগটা কমাতেই কিন্তু হাইওয়ে পুলিশ এই ঘোষণাটি দিয়েছে। কারণ তাহলেই আসলে যানজটটি আসলে কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা মনে করছে। আর যেমনটি আসলে এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রচন্ড মানুষের ভিড়, সেই ঘরে ফেরা মানুষের যে স্রোত, সেই স্রোতটি আসলে আমরা এখন পুরোপুরি দেখতে পাচ্ছি এখানে চন্দ্রামোড় থেকে। আরেকটা জিনিস সেটি হচ্ছে যে সকাল থেকে যে ভিড়টি, যে দীর্ঘ যে লাইন ছিল প্রায় বারুইপাড়া থেকে শুরু করে এই এলেঙ্গা পর্যন্ত, সেখানে সেই জ্যামটি কিন্তু বারুইপাড়ার এই জায়গাটি অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে এবং গাড়ি চলতে শুরু করেছে। এখন যে জ্যামটি আমরা আসলে দেখতে পাচ্ছি, গাড়ির যে স্রোতটি দেখতে পাচ্ছি, তা কিন্তু হচ্ছে এই এলেঙ্গার দিকে যাওয়ার জন্য যে স্রোতটি, সেই স্রোতটিকেই আমরা দেখতে পাচ্ছি। আসলে এই রাস্তাটি এখনো বেশ গাড়ির চাপ রয়েছে, একটু একটু করে গাড়ি আগাচ্ছে। আর ভোগান্তি যেটি বলতে হবে সেটি হচ্ছে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে 12টার পর থেকে। এই 12টার পর থেকে বৃষ্টির কারণে কিন্তু মানুষের ভোগান্তিটা চরমে পৌঁছেছে। কারণ অনেকেই বাসের ছাদে করে যাওয়ার চেষ্টা করছেন, নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন টিকিট না পেয়ে। সেই যাত্রায় কিন্তু আসলে কোনোভাবেই ছোট পলিথিন বা ছাতি, এটা কিন্তু আসলে সেই বৃষ্টি থেকে তাদেরকে রক্ষা করতে পারছেন না। দেখছেন যে প্রচুর মানুষ আসলে হেঁটে রওনা দিচ্ছেন। হেঁটে রওনা দেওয়ার একটাই কারণ যে ভেঙে ভেঙে যারা যাচ্ছেন, যারা বারবার গাড়ি বদল করছেন, সেই মানুষের স্রোতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ নির্বিশেষে, শেষে যে শিশুরা আছে তাদেরও কিন্তু আমরা ভোগান্তির শিকার হতে দেখেছি। আর একটা জিনিস বলবো যে প্রচন্ড ব্যস্ত রয়েছেন এখানে হাইওয়ে, ট্রাফিক এবং আসলে নিরাপত্তা বাহিনীর সবাই কিন্তু এই রাস্তাটি পরিষ্কার করার বা রাস্তার যানজট কমানোর কিন্তু চেষ্টা করছেন। আরেকটি জিনিস হচ্ছে, বারবার মাইকে আমরা ঘোষণা শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডিসিশন যে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘোষণাগুলোও কিন্তু বারবার মাইকে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি ধরে ধরে আসলে বলা হচ্ছে যে কোন দিকে
যাবে, কিভাবে যাবে, এই নির্দেশনা কিন্তু আমরা পাচ্ছি। আর এইখানে যেটি দেখতে পাচ্ছেন যে এই দিকের চিত্র যদি একটু দেখায় তাহলে এটা এরকম যে এই দিকটা অনেকটাই কিন্তু যে গাড়ির যে দীর্ঘ লাইন ছিল সেটি কিন্তু কমে এসেছে, কারণ এই দুপুরের পর থেকে কিন্তু এই রাস্তাটি কিন্তু হচ্ছে বেশ পরিষ্কার হওয়া শুরু হয়েছে যে এবং নিয়ন্ত্রণে আনতে পেরেছেন আসলে হাইওয়ে পুলিশেরা। এই ছিল আমার কাছে চন্দ্রা মোড় থেকে সর্বশেষ তথ্য, পরবর্তীতে হয়তো আরো জানিয়ে দিতে পারবো। দর্শক, ঈদ আনন্দে প্রিয়জনের সঙ্গে অংশ নিতে সবাই বাড়ি ফিরছেন। আর ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবরাখবর আমরা দেখছিলাম যে প্রচন্ড জ্যামে স্থবির হয়ে আছে পুরো রাস্তা। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন। ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। জাতীয় ঈদগাহ ময়দানের মেহরাব ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। এ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেবেন মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ সদস্য সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাঁশের প্যান্ডেল ও শামিয়ানা টানিয়ে মূল অবকাঠামো তৈরির পর ইতিমধ্যেই বৈদ্যুতিক পাখা ও বাতি বসানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মাঠ প্রস্তুতের নির্দেশনা থাকায় দিনভর পরিশ্রম করছেন ডেকোরেশনের কর্মীরা। গেট করতেছি, সাইড পর্দা লাগাইতেছি, খুঁড়ির কাপড় লাগাইতেছি, ব্যারিকেডের কাজ করতেছি। কাজ শেষ পর্যায়ে, এখন এই মেহরাবের এই কাজটা বাকি আছে। 12 তারিখে মনে করেন মাঠ ছেড়ে দিতে হবে, বুঝলেন। এখন ওই সাদা কাপড় কিছু বাকি আছে, ওইটা আমরা কমপ্লিট করতেছি। র্যাব, গোয়েন্দা বাহিনীর সদস্য সহ এবারও নিরাপত্তায় থাকবে পুলিশের বিশেষ টিম সোয়াত। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ সহ ঈদগাহ ময়দানের চারপাশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এন্ট্রি এবং এক্সিট তো নিয়ন্ত্রণ করছি, পাশাপাশি টোটাল এরিয়াটাকে আমরা কর্ডন করে আমরা সুইপিং করে নিরাপদ রাখবো, যাতে এখানে কোনো সন্দেহভাজন ব্যক্তি অথবা কোনো ধরনের বস্তু এখানে না যেতে পারে। এদিকে সকালে ঈদের মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। ঈদের প্রধান জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। দেশের প্রধানতম ঈদের জামাত ইনশাল্লাহ সকাল 8টায় জাতীয় ঈদগাহতে অনুষ্ঠিত হবে। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টির কারণ হয়ে থাকে, তাহলে এই জামাত 8:30 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার সুবিধার্থে মুসল্লিদের জায়নামাজ ব্যতীত অন্য কিছু মাঠে না নিয়ে আসার আহ্বান জানিয়েছে ডিএমপি। এবারও নারীদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে পৃথক ব্যবস্থা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র একদিন, আর তাই শেষ সময়ে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম পশুর হাটগুলো। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল, চট্টগ্রামের বিবির হাটে আছেন সহকর্মী কমল দে এবং রাজশাহীর সিটি হাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। পশুর হাটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে জুবায়ের ফয়সাল জানাচ্ছেন পশুর হাটের খবর। মৌটুসি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানি পশুর হাট এরই মধ্যে জমজমাট হয়ে গেছে, এরকম তথ্য আমরা সময় সংবাদের দর্শকদের কিছুক্ষণ আগেই দিয়েছিলাম। এবং আজকে সকাল থেকেই কিন্তু প্রত্যেকটি বাজারে আমরা এরই মধ্যে প্রায় 3টি বাজার দেখেছি এবং প্রত্যেকটি বাজারেই কিন্তু ক্রেতাদের যেমন ভিড় রয়েছে, ঠিক তেমনি যারা পশু এনেছেন সেসব ব্যাপারীদেরও একটা বিপুল পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করেছি। আমি এখন অবস্থান করছি মিরপুরের একটি বাজারে। এই অঞ্চলে কিন্তু এর আগের বছরগুলোতে বিক্ষিপ্তভাবে বেশ কিছু বাজার পশুর হাট বসেছে। সেই জায়গা থেকে বের হয়ে এসে কিন্তু মিরপুরের একটু একেবারে শেষ দিকে আমি যদি আপনাদেরকে একেবারে পয়েন্ট নির্দেশক করে বলে দিই, ইস্টার্ন হাউজিং রূপনগর এলাকায় কিন্তু এই পশুর হাটটি এবার বসেছে এখানকার স্থানীয় সাংসদের তত্ত্বাবধানে। এবং সেই হাটে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে অবস্থা, যে পশু যারা কিনছেন তাদেরও যেমন ভিড় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলে পশু বের হয়ে যাওয়ার, কিনে বের হয়ে যাওয়ার রাস্তা। এবং এখানে একটা হাসির যে কাগজগুলো, যে হাসিলের যে কাগজ নিয়ে সবাই এখান থেকে বের হন, সেই কাগজগুলো দেখাতে এবং গরুগুলো নিয়ে যেতে কিন্তু বেশ একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। কারণ দেখা যাচ্ছে গরুর সাথেই তারা আসছেন, কিন্তু এই রাস্তাটি পিচ্ছিল হওয়াতে অনেক সময় পেছনে পড়ে যাচ্ছেন, সেখানে একটি পশুর জট লেগে যাচ্ছে।
আরেকটি ব্যাপার সেটি হলো যে যে কোরবানি পশুর হাটে এবছর আমরা এই বাজারটিতে দেখলাম দুটি বাজার আমরা লক্ষ্য করেছি এবং তুলনামূলক চিত্র হিসেবে এই বাজারের দাম কিন্তু বেশ তুলনামূলকভাবে কম আমরা দেখছি এবং এখানে গরু এবং ছাগল বা যে ভেড়া আছে সেগুলোর দাম কিন্তু বেশ সাশ্রয়ী বলেও আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। তো আমাদের সহকর্মী কমল দে এখন আছেন চট্টগ্রামে বিবিরহাট পশুর বাজারে। আমরা এখন সেখানকার অবস্থা জানার জন্য তার সঙ্গে সরাসরি যোগ দিচ্ছি। কমল, ধন্যবাদ জুবায়ের। এখন আর দেখা দেখি দিন নয়, এখন সরাসরি চলছে কেনাকাটা। বিশেষ করে আমরা দেখেছি আজ সকাল থেকে কিন্তু নগরে যে 8টি গরুর বাজার রয়েছে সেই 8টি গরুর বাজারে কিন্তু যারা ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং দিন সময় যত গড়াচ্ছে ততই বিক্রি যেন বাড়ছে। তবে সেই সাথে গরুর দামও কিন্তু বেড়ে চলেছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। তারা বলছেন তাদের সময় যত গড়াচ্ছে ততই বিক্রি গরুর দাম বাড়ছে। সকালবেলা যে গরু অত 80,000 থেকে 1 লাখ টাকায় বিক্রি হয়েছিল এখন সে গরু বিক্রি হচ্ছে 1,20,000 থেকে 1.5 লাখ টাকায়। অর্থাৎ যেহেতু বলা হচ্ছে, আপনি জানেন যে এবার বৃহত্তর চট্টগ্রামে যে 8টি গরুর বাজার, সেই 8টি গরুর বাজারের মধ্যে আমি আজ দিয়েছি এখন আছে দ্বিতীয় বৃহত্তম গরুর বাজার বিবিরহাটে, যেখানে প্রায় 50,000 থেকে 1 লাখের বেশি গরু আনা হয়েছে। এবং বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামে যে বিভিন্ন এলাকায় খামার রয়েছে সেই খামার থেকে কিন্তু বিশাল আকৃতির গরুগুলো নিয়ে আসা হয়েছে এখানের মধ্যে। এখানে কিন্তু যারা ক্রেতা তারাও বলছেন যেহেতু চাহিদার চেয়ে গরুর কিছুটা সরবরাহ কম রয়েছে সেখানে দাম বেশি রাখা হচ্ছে। অপরদিকে যারা ব্যাপারী বা গরু বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা গরুগুলিকে যেহেতু দেশীয় পদ্ধতিতে পালন করেছেন এবং গরুগুলোকে কোন রকম কেমিক্যাল বা ওষুধ ছাড়া পালন করা হয়েছে সে কারণে কিন্তু তারা খরচ পড়েছে বেশি, আর তাই তারা গরুর দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ তারা বলছেন তাদের গত 2 বছর ধরে এসব গরু পালন করে তাদের যে পরিমাণ খরচ হয়েছে সেই টাকা তুলে আনবেন তারা মূলত এই গরু বিক্রির মাধ্যমে। আর এই কারণে তারা যেহেতু দেশীয় গরু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছে, আমরা এখন পর্যন্ত বলা যায় হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন কোনো ভারতীয় গরু কিন্তু চট্টগ্রামের বাজারগুলিতে প্রবেশ করেনি। এবং যিনি ক্রেতারা রয়েছেন ক্রেতারাও কিন্তু দেশীয় গরু কেনার প্রতি একটা আকৃষ্টতা তারা আগ্রহ দেখাচ্ছেন। এক্ষেত্রে আমরা বলি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই গরু বেচা কেনা চলছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে মানুষ যে দরদাম দেখে গেল এখন তারা সরাসরি আজ সকাল থেকে গরু কেনা শুরু করেছে এবং আগামীকাল মধ্যরাত পর্যন্ত এই গরু বেচা কেনা চলবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে গরুর বাজারের সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে গরুর বাজারের খবর বলবেন রয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি। এর মধ্যে সবচেয়ে বড় কোরবানির বেচাকেনার পশুর হাট হিসেবে পরিচিত রাজশাহীর এই সিটি হাট। এটি আসলে কেন পরিচিত আমরা কিন্তু আসার পর থেকে দেখতে পাচ্ছি। মূলত এখানে রোববার আর বুধবার এই 2 দিন হাটের দিন, এই হাটের দিনগুলোতে কিন্তু প্রায় 10 থেকে 13 থেকে 14,000 পরিমাণ গরু এই হাটে আমদানি হয়। আমরা আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে ঈদের যেহেতু প্রায় অনেকটা শেষ সময়ে চলে এসেছে, এখনো যাদের কোরবানির পশুটি কেনা হয়নি তারা কিন্তু এই কোরবানির পশু কিনতে আজকে সকালই হাটে এসেছেন এবং হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু মহিষের আমদানি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ক্রেতাও এখানে এসেছেন। তবে এখন পর্যন্ত কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হচ্ছিল, তারা যেটি বলছেন যে যেহেতু আর সময় বেশি বাকি নেই সেহেতু তারা আজকে কিংবা আগামী কালকে এই 2 দিনের মধ্যেই কিন্তু তাদের কোরবানির পশুটি কিনবেন। এবং শেষ সময়ে এসে বিক্রেতারা বলছেন যে অনেকে ভালো দাম পেলেও কিন্তু ভালো দাম না পেলেও অনেকে কিন্তু যেহেতু সময় শেষ হয়ে আসছে ঈদের সেহেতু কিন্তু কোরবানির পশুটিকে তারা ছেড়ে দিচ্ছেন অল্প সীমিত লাভ হলেও। তো এ ধরনের কিন্তু কেনা বেচায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর এই সিটি হাট। প্রচুর পরিমাণ দেশি গরুই রয়েছে এখানে, যেসব গরু রয়েছে স্থানীয়ভাবে খামারে পালিত এসব দেশি গরু। বিক্রেতারা বলছিলেন যে আসলে তাদের খামারে লালন পালন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয়েছে খাবার দাবারের লালন পালন করতে সে পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না। তারপরেও এখন পর্যন্ত যে দামটি পাচ্ছেন সেটিকেই তারা সন্তুষ্ট হিসাবে দেখছেন। আমার কথা হচ্ছিল হাট ইজারাদারদের সাথে। হাট ইজারাদাররা তারা যেটি বলছেন যে এবার ভারতীয় গরু না আসায় এখানকার যারা খামারি আছেন তারা ভালো দাম পাচ্ছেন হাটে গরু বিক্রি করে। সেই সাথে কিন্তু তারা এই বেচা কেনা যেন নির্বিঘ্ন হয় সেই জন্য কিন্তু হাটের ইজারাদারদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে নিরাপত্তা কর্মীরাও কিন্তু হাটের বিভিন্ন জায়গায় কাজ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সব মিলে এ ধরনেরই কেনা বেচায় জমজমাট হয়ে আছে এই রাজশাহীর সিটি হাট। এখন পর্যন্ত আমরা পুরো হাট দেখানোর যে চেষ্টা করছিলাম একদম কোনো জায়গায় তিল ধারণের কিন্তু ঠাঁই দেখতে পাচ্ছি না।
তো মৌটুসী, আমার কাছে এখন পর্যন্ত এমনটাই ছিল রাজশাহীর সিটি হাটের কোরবানির পশু বেচা কেনার খবর। দর্শক, রাজধানীর মিরপুরে পশুর হাট থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল, চট্টগ্রাম থেকে কমল দে এবং রাজশাহী থেকে সাইফুর রহমান রকি আমাদেরকে জানাচ্ছিলেন কোরবানির পশুর বেচাকেনার সবশেষ খবর। দুপুরের সময় আরো থাকছে। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ ও দারুচিনি ছাড়া স্থিতিশীল অন্যান্য মশলার বাজার, পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির প্রকৃত নাম শমশেদ হোসেন, বাড়ি রাজশাহীর বোয়ালিয়া। এছাড়া আটক 3 নারীর মধ্যে একজন শমশেদের স্ত্রী, অপর দুজনের একজন নিখোঁজ জঙ্গি চকোলেটের স্ত্রী এবং আরেকজন রূপনগরে পুলিশ অভিযানে মারা যাওয়া অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী বলে ধারণা পুলিশের। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। এছাড়া এলাকার লোকজন বলছেন নিজেদের এলাকায় জঙ্গি আস্তানার খবরে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুবেল। শনিবার রাতে রাজধানীর আজিমপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে আহত অবস্থায় 3 নারীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশি অভিযানে মারা যায় এক জঙ্গি। রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায় বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এলাকার বাসিন্দারা বলছেন আবাসিক এলাকায় দুর্ধর্ষ জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার খবরে আতঙ্কিত তারা। এছাড়া এখানে তালিকাভুক্ত জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছে এমনটা আগে ধারণাও করতে পারেননি তারা। প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে পুলিশ অভিযান শুরু করলে তাদেরকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গিরা। বডিতে এলু পাথরি কুবাইছে, পরে যখন একজন অফিসার নিচে নামছে টিকতে পারতেছে না, আরো পোস্ট ফাটাইবার জন্য ওনারা রিকোয়েস্ট করতেছে। তখন এক মহিলা যে ছুরিতে আঘাত করছিল সে পালানোর জন্য দৌড় দিছে। আমাদের এলাকায় এভাবে ঘটনা একটা হবে আমরা কখনো ভাবতে পারি না। কালকেও এইভাবে চলার পর আমার খুবই ভয় লাগছে। এদিকে পুলিশ বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে যান তারা। বাড়ির দরজায় নক করার পর দরজা না খুলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে জঙ্গিরা। পুলিশ কর্মকর্তা বলছেন 90 জেএমবিতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী সদস্যদের অংশ নেওয়ার যে তথ্য তাদের কাছে ছিল এই অভিযানে তা আরো স্পষ্ট হয়েছে। তার নাম নাকি শমশেদ হোসেন। বাড়ি এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তথ্য ফর্ম যেগুলো আমরা দিয়েছি সেগুলো ফিল আপ করেছি কিনা। নারী রিক্রুট তো আমরা পাচ্ছি। এর আগেও দেখেছেন যে আজকেও গতকালকের অপারেশনেও দেখেছেন, তো মনে হচ্ছে তো তারা ওই দিকেও চেষ্টা চালাচ্ছে। বাড়িটি থেকে উদ্ধার 3 শিশুকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ আলী। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এ বিষয়গুলো অবহিত করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি অংশ নেন একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে রাষ্ট্রদূতদের চাহিদা মতো নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনীর পরিবর্তে সরকারিভাবে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাষ্ট্রদূতরাও সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে তাদের বিভিন্ন মতামত পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। দুপুরের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 15 বছর আজ। জাতির উদ্দেশ্যে ভাষণে নিহতদের প্রতি বারাক ওবামার শ্রদ্ধা। টঙ্গীর বেসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। বয়লার পরিদর্শন কর্তৃপক্ষ এটিকে গ্যাস থেকে সৃষ্ট দুর্ঘটনা বললেও তা মানতে নারাজ গ্যাস সরবরাহকারী কর্তৃপক্ষ তিতাস গ্যাস। সকালে ক্ষতিগ্রস্ত কারখানাটি পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক বলেন অক্ষত আছে কারখানাটির বয়লার কক্ষ। অন্যদিকে তিতাস বলছে গ্যাস লাইনের কোনো ত্রুটির কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটেনি। শনিবার সকালে হঠাৎই দাউ দাউ আগুনে জ্বলে ওঠে টঙ্গীর বেসিক শিল্পনগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের ওই কারখানাটি। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ওই ভবনের বিভিন্ন অংশে। এক পর্যায়ে পুরো ভবনটি ভস্মীভূত হয় আগুনে। ঘটনার শুরুতে জানা যায় আগুনের সূত্রপাত কারখানায় ব্যবহৃত বয়লারের বিস্ফোরণ থেকে। দিনভর জ্বলতে থাকা আগুনের কাছে অসহায় দমকল কর্মীরাও কেউ প্রবেশ করতে পারেননি ওই ভবনের ভেতরে। কিন্তু সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বয়লার পরিদর্শক জানান বয়লার রুম অক্ষত আছে, আগুন লেগেছে গ্যাস লাইন থেকে।
বয়লার থেকে অ্যাক্সিডেন্ট হলে বয়লার রুমটা আগে ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু বয়লারের ভিতরে যেতে পারলাম না, আপনারা গেলেও হয়তো দেখতে পাবেন। আমি যতদূর শুনলাম যে বয়লারটা এখনো অক্ষত আছে, বয়লার রুম থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ততদূর শুনছি যে এখানে গ্যাস রুম থেকে নাকি অ্যাক্সিডেন্টটা হয়েছে। বয়লার তো আসলে বিস্ফোরণ হবে কি করে, এটা যদি প্রেশারাইজ জিনিস, আপনার প্রেশার যদি ইনক্রিজ করে তাহলে না অ্যাক্সিডেন্ট হবে। একবার যদি প্রেশার ফল করে যায় সেখান থেকে আর বিস্ফোরণের কোনো সম্ভাবনা, এটা তো বিস্ফোরক না, এটা তো আপনি স্টিম হয়। বয়লার পরিদর্শকের এমন বক্তব্যের পর তিতাস গ্যাসের ওই এলাকার ব্যবস্থাপকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান গ্যাস লাইনের কোনো ত্রুটি থাকার তথ্য তাদের কাছে ছিল না। বিষয়টা এখনো তদন্তাধীন আছে। তো উনি বয়লার পরিদর্শক যে বললেন বয়লার গুলা ইনটেক আছে, বয়লার কারখানা তো এই মুহূর্তে কেউ প্রবেশের কোনো ব্যবস্থাও তো করেনি ইন্সপেকশনে। উনি কি পরিদর্শন সত্যি করছেন কিনা সেটা একটু তদন্তাধীন, হয়তো এটাও মনে হয় একটা প্রশ্নবিদ্ধ আর কি। তো আমি যেটুকু দেখছি বা যেটুকু মনে হয়েছে তাতে এই ধরনের মাসিভ বিস্ফোরণ, হয়তো বয়লার বিস্ফোরণ ছাড়া বা এরকম কোনো ঘটনা ঘটার কথা না। এই বিল্ডিং গুলা সবগুলা বিল্ডিং কলাপস হয়ে গেল, তো তাতে মনে হচ্ছে যে এটা গ্যাস দুর্ঘটনা, নিশ্চয় কোনো গ্যাস দুর্ঘটনা না। সরকারি দুটি দপ্তরেরই কর্মকর্তারা জানিয়েছেন পুরো বিষয়টির তদন্ত না শেষ হওয়া পর্যন্ত ঠিক বোঝা যাবে না কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল। এরই মধ্যে ওই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুর সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 15 বছর পূর্ণ হচ্ছে আজ। ছিনতাই করা 4টি বিমানে 2011 সালের 11ই সেপ্টেম্বর একযোগে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিমান ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানলে মুহূর্তেই ভবন দুটি ধসে পড়ে। তৃতীয় আরেকটি বিমান মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে হামলা চালায়। চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ায় আকাশে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় প্রায় 3000 মানুষের প্রাণহানি হয়েছিল। ঘটনাস্থল থেকে 70,000 মানুষকে জীবিত উদ্ধার করা হয়। হামলার শিকার অনেকেই এখনো শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছেন। এদিকে 9/11 সেই হামলার ঘটনাকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র কখনো হারবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি পিটার থমসন। দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া চলাকালে শনিবার সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘের সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতিসংঘের 71তম সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে গোপন ব্যালটে নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিজির রাষ্ট্রদূত পিটার থমসন। আগামী 13 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের খবর। রুমান আহমেদের হ্যাট্রিকের সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে 10 রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে 40 ওভার 1 বল খেলে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড 96 রানে অল আউট হলে 10 রানের জয় পায় সফরকারীরা। 3 ম্যাচ সিরিজের আগের দুটি বৃষ্টির কারণে পণ্ড হয় এই জয়ে 1-0 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় মাত্র 12 রানেই ওপেনার আয়েশা রহমানের উইকেট হারায় তারা। প্রতিপক্ষ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 25 রানেই 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জাহানার আলমের দল। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঋতু ও সানজিদার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ, কিন্তু আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়লে 106 রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন সানজিদা। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে 52 রান করেন কেন্ডাল ও জয়েস। তবে এই জুটির বিদায়ের পর বাকিরা আসা যাওয়ার মধ্যে থাকলে 96 রানে থামে স্বাগতিকরা। রুমানা 3টি এবং খাদিজা ও ফামিদা 2টি করে উইকেট নেন। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দরদাম করে পশু কিনছেন ক্রেতারা, বেশি দামের অভিযোগ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও শহর ছাড়ছেন নগরবাসী।
ট্রেন, বাস, লঞ্চে ভিড়, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানজট। ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির নাম শামসুল হোসেন, তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়, তথ্য পুলিশের। এবং ধোঁয়াশা কাটছে না টঙ্গীর ফয়েল কারখানার আগুনের সূত্রপাত নিয়ে, পরস্পরকে দুষছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও বয়লার পরিদর্শক অধিদপ্তর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।